আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। সরি আমার আজকে দেরি হয়ে গেছে। তো সাধারণত 7:15-20-এর মধ্যে চলে আসার কথা আমার। আমার হচ্ছে এখন 7:30-এর বেশি বেজে গেছে। ওকে, চলেন শুরু করি। দেখেন, তবে শুরু করার আগে কিছু কথাবার্তা আছে, কিছু কথা বলে নিই আপনাদের সঙ্গে। মানে আমি একটু গত কয়েকদিন ঝামেলা পোহাইছি আপনাদের, যেমন দেখেন আইসিটি ক্লাসটা হয় না। আচ্ছা, আমি ভিডিওটাকে বড় করি। সো পুরো ভিডিওটা দেখতে আসি। ওকে, আলহামদুলিল্লাহ। দেখেন, ক্লাস শুরু করার আগে কিছু কথাবার্তা আছে আপনাদের সঙ্গে। কিছু জিনিসপত্র একটু চেঞ্জ আসবে। আপনাদের কোনো ঝামেলা দিব না, কিন্তু আমি জিনিসপত্রগুলো একটু মডিফাই করব। কেন মডিফাই করব সেটা বুঝিয়ে বলতেছি। গত বুধবার দিন থেকে অ্যাকচুয়ালি আমার সঙ্গে ঝামেলাগুলো শুরু হয়েছে। সো ঝামেলাগুলা কিরকম সেটা আমি একটু বুঝিয়ে বলতেছি। যে এই বুধবার দিন সকালবেলা উঠে আমি দেখি আমার যে অ্যাকচুয়াল অরিজিনাল আইডিটা আছে সেই আইডিতে আমি কোনো পোস্ট করতে পারতেছি না। সো আমি আসলে ক্লাসে আসতে পারতেছিলাম না, পোস্ট করতে পারতেছিলাম না। সো আমি তখন খুব বিরক্ত হয়ে গেলাম যে কাহিনী কি, আমি ক্লাস নিতে পারতেছি না, ঢুকতে পারতেছি না, কেন কি হয়েছে আমি বুঝতেছিলাম না বুধবার দিন। এরপর হচ্ছে আমি তখন দেখলাম যে ঠিক আছে আমি একটু ওয়েট করি, একদিন বুধবার দিন ওয়েট করলাম। এই জন্য দেখেন বুধবার দিন কিন্তু যাদের আইসিটি ক্লাস ছিল আইসিটি ক্লাস হয়ও নাই। আপনাদের গ্রুপে কোনো আমি নোটিফিকেশনও দিতে পারি নাই যে আজকে আইসিটি ক্লাসটা আমি নিতে পারতেছি না। তো বুধবার গেল, বৃহস্পতিবার দিন আমি নতুন আইডি খুললাম। এই যে আজকে যে আইডি থেকে লাইভে আসছি এটা বৃহস্পতিবার দিন খোলা নতুন আইডি অ্যাকচুয়ালি। এই জিনিসগুলো আমার খুব অপছন্দের কাজ, যে নতুন আইডি খুলতে হবে, হেন তেন ঝামেলা এই সেই, মানে এইগুলা না হচ্ছে বোরিং অ্যান্ড টায়ারিং। সো তারপরে আমি খুলছি, মানে সবার জন্য আপনাদেরও সাপোর্ট লাগবে। আর আমিও যেহেতু পড়ায় অভ্যস্ত হয়ে গেছে, আমি আসলে পড়ানোটা ছাড়তে পারবো না। এখন মানুষজন যেভাবেই যত যাই করুক আমি পড়াবো। যারা আমার কাছে পড়বেন পড়বেন, যে পড়বেন না পড়বেন না। কিন্তু ধরেন আমার ভিডিওগুলোকে কিছু মানুষজন রিপোর্ট করছে। তো জানি না কে বা কারা করছে, যারা করছে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, তাদের নিয়ে আমার কোনো রাগ নাই। আমি বলবো তারা আমার জন্য আরো ভালো করছে, মঙ্গল করছে, আমাকে আরো একটু সাবধানী করছে। যে হ্যাঁ আপনি তো মানে হচ্ছে কোনো মানে কি নাই আপনার, খেয়াল নাই, খামখেয়ালি ভাবে খালি পড়াইয়া যাচ্ছেন। তো আমি এখন গত কয়েকদিন চিন্তা করে দেখলাম যে আসলে আমাকে আরো সতর্ক সাবধান হতে হবে। কারণ আহ, আমাকে হয়তো বা অনেকেই পছন্দ করে না। এখন হইতেই পারে, আমি তো মানুষ, আমার দোষ ত্রুটি থাকবেই। সো আমি যদি কারোর সঙ্গে পার্সোনালি কোনো কিছুতে মিসবিহেভ করে থাকি, আমি যে কোনো সময় সেটার জন্য সরি বলতে আমি রাজি আছি। যে মানুষ যেহেতু আমি, আমার ভুল হতেই পারে, আমি সেটা নিয়ে ওরিড না। কিন্তু ধরেন আমার সঙ্গে আমার স্টুডেন্টগুলো সংযুক্ত, সো আমি যদি ক্লাস নিতে না পারি ক্ষতি হবে কার, আমার স্টুডেন্টগুলোর। সো যে বা যারা এই কাজটা করছে, এখন যে গ্রুপ থেকেই করুক, আমি তো 12টা গ্রুপে ক্লাস নেই অ্যাকচুয়ালি এখন। সো এই 12টা গ্রুপের কোনো একটা গ্রুপ থেকে হয়তো বা ম্যাসিভ আকারে আমার ভিডিওগুলোকে রিপোর্ট করা হয়েছে, পোস্টগুলোকে রিপোর্ট করা হয়েছে। এর ফলে ফেসবুক আমাকে স্প্যাম হিসেবে ধরে নিছে, যে এই ভদ্রলোক স্প্যামিং করতেছে। আর স্প্যাম হিসেবে ধরে নেওয়ার কারণে আমার অ্যাকচুয়াল আইডি যেটা, এটাকে টেম্পোরারিলি ওরা হচ্ছে বলছে, ওরা যে মেসেজটা আমাকে দেখাইছে যে ইওর আইডি ইজ টেম্পোরারিলি ব্লকড ডিউ টু স্প্যামিং। তো পড়াচ্ছি, পড়ার মধ্যে স্প্যামিং কি আছে? আর আমি তো পোস্ট দেই কয়টা, আপনাদের হচ্ছে এক একটা গ্রুপে উইকলি আমি পোস্ট দেই হচ্ছে 2টা ভিডিওতে আসি, আর 2টা হয়তো বা লেকচার শিট আপলোড করি, 4টা থেকে 5টা। এনিওয়ে, রিপোর্ট হলে আর কি এটা হয়, যদি মানুষজন রিপোর্ট করে থাকে। সো এখন প্রোটেক্টিভ মেজারমেন্টে আসি, যেটা যেটা হয়ে গেছে হয়ে গেছে, বাদ দিই। যে ওইটা নিয়ে চিন্তা করে লাভ নেই। আমি একটু পেন খাইছি গত 3-4 দিন, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে যে অল্টারনেট সলিউশন দিচ্ছেন, এই যে আমি আজকে আপনাদের সামনে আবার লাইভে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। মানে আমি জাস্ট আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতেছি যে ওইরকম তো কোনো ঝামেলা হয় নাই, ফিজিক্স ক্লাস কোনোটা মিসও হয় নাই। ফিজিক্স ক্লাস তো হচ্ছে গত সপ্তাহে নিছি, হয়তোবা ও আচ্ছা এক্সট্রা ক্লাস মেবি নিতে পারি নাই হট এভার, কিন্তু রেগুলার ক্লাসে আসতে পারছি আজকে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তালার হাজার শুক্রিয়ার বিষয়। আর
আমি এখন কিছু প্রোটেক্টিভ মেজারমেন্ট নিব, সেগুলো আমি বুঝায় বলতেছি আপনাদেরকে। নাম্বার ওয়ান, আপনারা আমার যে কোনো ফেসবুক আইডিতে, দুইটা আইডি আছে, যে কোনো একটা আইডিতে আপনাদের মেসেঞ্জার থেকে একটা নক দিবেন। আমি একটা নতুন মেসেঞ্জার গ্রুপ খুলব, মানে আমি আপনাদের জন্য কি করব, নতুন একটা মেসেঞ্জার গ্রুপ খুলব। কেন? যাতে কোনো কারণে গ্রুপে কোনো ঝামেলা হলেও আমি আপনাদেরকে জানাতে পারি অ্যাটলিস্ট যে ভাইয়ারা এরকম ঝামেলা হচ্ছে, তাহলে আজকের ক্লাসটা এই সময় না নিয়ে এই সময় নিব। সো মেসেঞ্জার গ্রুপ থাকলে এটা খুব বড় একটা সুবিধা। আমি এখন দেখতেছি যে না, আমার মেসেঞ্জার গ্রুপ থাকা দরকার। ভাইয়া এবং আপুরা যারা ভিডিও দেখতেছেন তারা জিজ্ঞেস করতে পারেন যে অলরেডি তো মেসেঞ্জার গ্রুপ একটা আছে, তাহলে নতুন কেন? কারণ যে মেসেঞ্জার গ্রুপটা আছে ওইটা আমি খুলি নাই, আমার কন্ট্রোলে নাই। এখন অ্যাকচুয়ালি আমি আমার নিজের কন্ট্রোলের বাইরে কোনো কিছুতে যাব না আর। কারণ আমার ওই যে ধরা খেয়ে শিক্ষা হয়ে গেছে, যে একটু ধরা খাইলাম যে এইভাবে রিপোর্ট করতে পারে আমাকে। আমার তো ধারণাতেই ছিল না যে আমি পড়াচ্ছি, পড়ার ভিডিওটাকে কেউ রিপোর্ট করবে, রিপোর্ট দিস ভিডিও। আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা দেখেন এখানে রিপোর্ট দিস ভিডিও অপশন আছে। এই আবার এখন রিপোর্ট দিস ভিডিও দেখে রিপোর্ট করতে বসেন না যে হ্যাঁ মনির ভাইকে আরেকটু প্যারা দিয়ে আরেকটা ভিডিওতে রিপোর্ট করে দেই। প্যারাটা আমি খাইলেও আপনারও ক্ষতি হবে ভাইয়া এবং আপুরা, হট এভার। সো তাহলে কাজটা কি, আমরা সবাই মেসেঞ্জার গ্রুপে চলে যাব। কেন চলে যাব? মেসেঞ্জার গ্রুপের নোটিফিকেশনগুলো আমি দিব, যে ক্লাস হবে কি হবে না, পোস্টগুলো দিব, লেকচার শিটগুলো দিব, সব কিছু আমি দিব মেসেঞ্জার গ্রুপে। এক। দুই নাম্বার হচ্ছে মেসেঞ্জার গ্রুপে তো ওইটা দিব, পাশাপাশি আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদের মধ্যে থেকে দুইজনকে আমি মনিটর করব। মনিটর, মনিটর মানে আপনাদেরকে আমি দেখভাল করব না, আপনারা ক্লাসের মনিটর, ক্লাস ক্যাপ্টেন হবেন। কেন ক্লাস ক্যাপ্টেন হবেন? ধরেন কোনো কারণে, আল্লাহ না করুক, ধরেন আমি কোনো কারণে নেটে আসতে পারতেছি না, ঝামেলা হচ্ছে, অনেক কিছু হইতে পারে। সো আমি না এই জিনিসগুলো নিয়ে চিন্তা করতেছিলাম না, আমি খুব নিশ্চিন্তে ছিলাম যে আলহামদুলিল্লাহ আমার কোনো ঝামেলা হলে মানে হচ্ছে আমার ছোট ভাই আছে, ও দেখবে শুনবে। কিন্তু এখন মনে হচ্ছে না, একটু আমার আরেকটু কি হওয়া দরকার, সাবধানী সতর্ক হওয়া দরকার। সো আপনাদের মধ্যে থেকে দুইজন, যে কোনো দুইজন, আমি আগে মেসেঞ্জার গ্রুপটা খুলবো, মেসেঞ্জার গ্রুপে উৎসাহীদের মধ্যে থেকে দুইজনকে আমি অ্যাকচুয়ালি ক্লাস মনিটর করব। তো এই ক্লাস মনিটরদের কাজ কি হবে? তাদের কাজ হবে খুব সিম্পল, আমি যে পোস্টগুলো দিব সেই পোস্টগুলো তারা গ্রুপে পাবলিশ করে দিবেন। তাহলে যেটা হবে যে আমার একটু ঝামেলা কমবে। সো আশা করি এইটুকু কাজ করতে কারো কোনো কষ্ট হবে না, যে কিছুই না, মনির স্যারের ক্লাসই হয় সপ্তাহে দুইটা, তাহলে দুইটা ক্লাসের জন্য দুইটা পোস্ট। ধরেন আমি খুব সিম্পল বলি, মেসেঞ্জার গ্রুপে আপনার আমি বলে দিলাম যে আজকের ক্লাসটা 7:30-এ না 7:45-এ হবে। তাহলে যদি কেউ মেসেঞ্জার গ্রুপে নাও থাকে সে যাতে জানতে পারে। কেমনে জানবে? আপনার কেউ একজন আমার গ্রুপে এসে পোস্ট করে দিলেন যে মনির স্যার আজকে ক্লাসটা নেবেন 7:45-এ। এখন সবাইকে পোস্ট করার পারমিশন দিলে আবার সমস্যা, তখন দেখা যাবে কি একই মেসেজ বারবার আসতেছে আমার গ্রুপের নোটিফিকেশনে, আপনারই বিরক্ত হবেন, জিনিসপত্র খুঁজে পাবেন না। সো প্রথম কাজ মেসেঞ্জার গ্রুপ খুলবো, সেই জন্য আমাকে মেসেঞ্জারে নক দেন সবাই, গণহারেই নক দেন। ও বাই দ্য ব্যাপার আছে, নকটা দিবেন কেমনে? আমি কেমনে বুঝবো আপনি কোন গ্রুপের? আপনারা নক যখন দিবেন তখন বলে দিবেন যে এনডিসি সেকেন্ড ইয়ার, এনডিসি সেকেন্ড ইয়ার ব্যাচ, তাহলে আমি বুঝে যাব। আচ্ছা ভাইয়ারা যারা ঢাকা কলেজের আছেন মন খারাপ করেন না, আপনি তাহলে দরকার হলে ডিসি সেকেন্ড ইয়ার লিখেন, মানে যারা এনডিসি তারা এনডিসি সেকেন্ড ইয়ার লিখেন, যারা ডিসি তারা ডিসি সেকেন্ড ইয়ার লিখেন, যারা অন্য কলেজে তারা সেকেন্ড ইয়ারই লেখেন, সমস্যা নাই। আপনার সেকেন্ড ইয়ার লিখলে আমি বুঝবো আপনি সেকেন্ড ইয়ারের আমার এই ব্যাচের মেম্বার্স। কারণ এখন আমার সেকেন্ড ইয়ারের এক ভিকারুন্নিসা ছাড়া বাকি সব কলেজের ক্লাসগুলো এখানেই নিচ্ছি। সো আপনারা শুধু সেকেন্ড ইয়ার লিখলে ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এই তো, তাহলে এগুলো হচ্ছে প্রোটেক্টিভ মেজারমেন্ট। আমি ইনশাল্লাহ এখন থেকে ওই তো আগের মতোই রেগুলারলি ক্লাস নেব ইনশাল্লাহ। দোয়া করেন যাতে আমার এই আইডিটাকে আবার মানুষজন মানে হচ্ছে ওই কি বলবো রিপোর্ট করে আবার আমার এই আইডিটাকেও ঝামেলায় না ফেলে দেয়, এটার জন্য দোয়া করেন। এবং আর তো কিছু করার নাই, তাই না? ওকে। আর ফাইনালি আরেকটা জিনিস, আমি অ্যাকচুয়ালি শুরু থেকেই লেনিয়েন্ট ছিলাম। লেনিয়েন্ট মানে কি, ধরেন কে পে করতেছে কে পে করতেছে না এইটার বেসিসে আমি খুব বেশি ঝামেলায় যাই নাই, ঝামেলা দেই নাই। কারণ আমি একটু এই কথাটা আপনাদেরকে বুঝিয়ে বলি, একটু আপনাদের বয়স হয়েছে বোঝা দরকার। আজকে একটু টাইম না হয় নেই, একটু নীতি কথা বলি, কারণ আমি তো সবসময় বলার চেষ্টা করি। দেখেন গ্রুপে মেম্বার্স আছে অ্যারাউন্ড 140-45 জনের মতো মনে হয়, 140-এর বেশি মেম্বার্স আছেন। এখন এর মধ্যে কিন্তু সবাই পেমেন্ট করেন না,
কিন্তু আমি কিন্তু আজ তো গ্রুপে কোনো নোটিশ দেই নাই যে পেমেন্ট না করলে আমি আপনাদের বাইর করে দিব। কাউরে আমি ওইভাবে নোটিশ দেই নাই, কেন দেই নাই সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। আমার কারণটা একটু শোনেন, শোনার পরে সেইভাবে চিন্তা ভাবনা করেন। মানে আমি জিনিসটাকে এইভাবে চিন্তা করি, হক এবং বাতিল। সো হক এবং বাতিল কিভাবে, আমি এখানে পরিশ্রম করে ক্লাস নিচ্ছি, আমি এক্সপেক্ট করতেছি আমার মাসিক এই 8টা ক্লাস বাবদ আপনি আমাকে মাসে 1000 টাকা দিবেন। এখন যদি আপনি সামর্থ্য থাকা সত্ত্বেও না দেন, জিনিসটা বুঝছেন, একটা হচ্ছে সামর্থ্য না থাকে, এটা ভাই ডিফারেন্ট, আর আরেকটা হচ্ছে সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি দিচ্ছেন না, সেক্ষেত্রে আপনি আমার হক নষ্ট করতেছেন। এখন আপনি যদি আমার হক নষ্ট করেন সেটার তো দায়ভার আপনার। আমি না এই জন্য গ্রুপে কাউকেই বাইর করি নিয়ে আসত, যে কেউ যদি আমার হক নষ্ট করে আরাম পায় পাক না, এটা তার সমস্যা, আল্লাহ তালা তার হিসাব করবে, আমার এটা দেখে লাভ কি। আমি এই জন্য সবাইকে সুযোগটা দিয়ে রাখছি ওপেনলি, যে আপনার যার মনে হয় আমাকে পে করা দরকার, সম্মানিটা দেওয়া দরকার, হক আদায় করা দরকার, তিনি দিবেন। যার ফাইন্যান্সিয়াল সমস্যা আছে তারা যদি দিতে না পারেন, না দিলেন, আমাকে জাস্ট জানায় রাখেন যে ভাইয়া আমি দিতে পারতেছি না, আলহামদুলিল্লাহ। এখন যারা এইটাকে সুযোগ হিসেবে দেখে, আমি কথাগুলো কেন বলছি সেটা বুঝিয়ে বলি। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে মনির ভাই, আপনি এই যে যারা টাকা দিচ্ছে তাদেরকেও যে গ্রুপে রেখে দিচ্ছেন, যে টাকাটা দিল না সেও তো একই গ্রুপেই আছে, তাহলে যে টাকা দিচ্ছে সে কি বঞ্চিত হচ্ছে না? আমার অ্যানসারটা আমি আপনাদেরকে দিয়ে দিই যে না, যে টাকা দিচ্ছে সে বিন্দুমাত্র বঞ্চিত হচ্ছে না, সে হক আদায় করে রাখতেছে। তার মানে কি, তার দুনিয়া এবং ওই পার দুই জায়গায় সে সুন্দরভাবে থাকবে ইনশাল্লাহ। কিন্তু যে না টাকা দিচ্ছে সামর্থ্য থাকা সত্ত্বেও, যে সামর্থ্য আছে কিন্তু মনির ভাই কিছু করে না, গ্রুপ থেকে বের করে না, আচ্ছা পড়তে থাক, ফ্রিতে যাইতে থাক, উনার জন্য সমস্যাটা উনি উনার জন্য ক্রিয়েট করতেছেন। কারণ কি, উনার ফ্রিতে অভ্যাস হয়ে গেছে, তো এরপরে উনি প্রেশার ছাড়া কাজ করতে পারবেন না, দুনিয়ায় উনি ঝামেলায় থাকবেন, আর পরপারে তো আল্লাহর কাছে উনি ধরা খাবেনই। কারণ কি, ওই যে হক নষ্ট করছেন, হক নষ্ট করলে সেটার জন্য ধরার জন্য আল্লাহ তালা আছেন। সো আমি না আসলে এই কারণে এসব নিয়ে চিন্তাও করি না, যে যার দরকার খুশি মনে আমাকে পেমেন্টটা দিবে, দিক আলহামদুলিল্লাহ। যে দিতে পারতেছে না, সে আমার সঙ্গে থেকে যদি উপকার হয়, ডাবল আলহামদুলিল্লাহ, যে আমি ইনশাল্লাহ একটা মানুষের উপকার করতে পারতেছি। কেমন, টাকা কি জীবনের মুখ্য বিষয়? আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাকে অনেক দিচ্ছেন, আর কত চাবো আমি। আমি এই করোনাকালীন সময়ের মধ্যেও আমাকে যে আর্থিকভাবে আল্লাহ তালা সচ্ছল রাখছেন, আমার তো সারাদিন এখন সিজদায় পড়ে থাকা উচিত, যে আল্লাহ তালা তুমি আমাকে এত দিছো, আমাকে কোনো ফাইন্যান্সিয়াল প্রেশারে ফেলো নাই। সো আমি কেন এইখানে কে টাকা দিতে পারলো না সেটা নিয়ে আমি ওর সঙ্গে বাতচিত করতে যাব? ওই সময়টুকু আমি সিজদায় থাকি না? আমার কথাটার পয়েন্টটা হচ্ছে এই, যে আমার গ্রুপে 145 জন মেম্বার যদি থাকে, এর মধ্যে যদি 10 জন বা 20 জনও পে করে, ওই 20 জনকে নিয়ে আমি ক্লাস চালায় যাব। কোশ্চেন হচ্ছে ভাইয়া, তাহলে এই 20 জনের বাইরে বাকিদের তো মানে 20 জনকে কি ঠকাচ্ছেন না? না, আমি 20 জনকে ঠকাচ্ছি না। এই 20 জন দুনিয়া এবং আখিরা দুই জায়গায় সহি শুদ্ধ থাকতেছে। বাকিরা যারা পে করতেছে না বা আমাকে জানাচ্ছে না, যারা পারমিশন ছাড়া আছে, এদের ব্যাপারে এরা চিন্তা ভাবনা করুক। আমি ওই জিনিসটা কন্ট্রোল করতে যে যে টাইমটা নষ্ট হবে, ওই টাইমে আমি আপনাদেরকে পড়া গুছিয়ে দেই, ওই টাইমে আপনাদের পড়ালেখার কোয়ালিটি গুছিয়ে দেই, ওই টাইমে আমি নতুন একটা ম্যাথ করায় দেই, ওই টাইমে একটু আমি আল্লাহ তাআলার ইবাদত বাড়ায় দিই। সো আমার হিসাবটা ভাই এবং আপুরা এইরকম, আমি আসলে ট্র্যাডিশনাল হিসাব করতে পারি না। সো এটা আমার দোষ, যে সারা দুনিয়া যেভাবে হিসাব করে আমি পারি না আজ তক হিসাব করতে, আমি পারবো না। এবং আমি যেরকম আছে আমি ইনশাল্লাহ সেরকমই থাকবো, কারণ কুরআন সুন্নাহ অনুযায়ী যে পথটা আমার কাছে বেস্ট বলে মনে হয় আমি সেখানে আছি। আমি এখানে সবাইকে সুযোগ দিতে চাই, আমার গ্রুপে যারা আছে আমি কাউকেই বের করতে চাই না, কাউকেই না। টাকা দিতে পারেন নাই, গত 4 মাস টাকা ছাড়া পড়ছেন, কোনো সমস্যা নাই। কারণ কি, অনলাইনে আপনাকে ক্লাস নেওয়ার জন্য, আপনাকে এক্সট্রা সার্ভিস দেওয়ার জন্য আমার কোনো কস্টিং আছে? আমার ক্লাসে যদি 20 জন পেমেন্ট করে, এই 20 জনের পেমেন্টে আমি যদি 200 জনকেও পড়াই, বাকি 180 জনের জন্য আমাকে কোনো কি করতে হচ্ছে, এক্সট্রা কিছু দিতে হচ্ছে? দিতে হচ্ছে না। তাহলে এখন আপনার এই 20 জন যদি পেমেন্ট করা বন্ধ করে দেয়, এই কোশ্চেন যদি করেন, এটাই 20 জনের রেসপন্সিবিলিটি, আমি ওইটা না ওরিট না। কারণ আল্লাহ তালা আমার যে রিজিক রাখছেন সেই রিজিক ইনশাল্লাহ আমার কাছে আসবেই আসবে, আমি এটা না বিন্দু মাত্র ওরিট না। কিন্তু এখন যেহেতু এই যে ঝামেলাগুলো হলো,
যে যারা ঢুকতেছেন তারা যদি আমার সঙ্গে পরিচিত না থাকেন, যে আইদার আপনাকে পে করতে হবে অথবা আপনার আমার কাছ থেকে পারমিশন বা এজাজত নিতে হবে। এই দুইটার বাইরের মেম্বারগুলোকে আমি এখন বের করে দিতে বাধ্য হচ্ছি। আমার জিনিসটা নিয়ে মোটেও বিন্দুমাত্র ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে। এই কারণে ঘোড়ার ডিম মানুষজনের ঝামেলার জন্য আমাকে এখন একটা টাইম এনগেজ করতে হচ্ছে, আমার হয়তো বা কিছু মানুষজনকে সমস্যায় ফেলতে হচ্ছে। সো আমি আবার রিপিট করতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনার যদি যে কোনো কারণে হোক, যে কোনো কারণে ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকতে পারে, কোনো সমস্যা নাই, আমাকে কারণ জানানোর দরকার নাই, খালি আমাকে মেসেঞ্জারে নক দিয়ে খালি কোন সেকেন্ড ইয়ার, যারাই আমাকে মেসেঞ্জারে নক দিয়ে খালি সেকেন্ড ইয়ার কবেন তাদের কাউকে আমি গ্রুপ থেকে বের করব না, কাউকেই না। আপনি পেমেন্ট না করলেও আমি বের করব না, কারণ আমার কাছে পেমেন্টটা মুখ্য না, আমার কাছে মুখ্য হচ্ছে আপনি আমার কাছ থেকে একটু সার্ভিস পেয়ে আলহামদুলিল্লাহ যদি লাইফে ভালো কোথাও যেতে পারেন, দোয়াটা তো আমি পাবো। নাকি সেটাও করবেন না, সেখানেও কার্পণ্য করবেন যে মনীষ ভাইয়ের জন্য একটু লাইফে একবার এক অক্ত একটু দোয়া করব না, একবারও করব না। না করলে না করেন, তাও আবার আপত্তি নাই, কারণ ওটা ভিতর থেকে আসবে। সো পড়ালেখায় ঢুকে যাই, ফাইনালি আবার বলতেছি দয়া করে আমাকে মেসেঞ্জারে জাস্ট সেকেন্ড ইয়ার লিখে একটা নক দিবেন। সো আপনি পেইড মেম্বার কি নন পেইড মেম্বার সেটা ইস্যু না, যারা নেক্সট 3 থেকে 4 দিন মানে এই সপ্তাহটা আমি সুযোগ দিচ্ছি, এই সপ্তাহে যারা আমাকে মেসেঞ্জারে নক দিয়ে রাখবেন তাদের প্রত্যেককে আমি গ্রুপে রেখে দিব। পেমেন্ট করেন আর না করেন কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? ওকে, তাহলে চলেন এখন ইনশাল্লাহ পড়ালেখায় ঢুকি। অনেক তত্ত্ব কথা হয়ে গেছে, বাট এগুলোর দরকার ছিল ইনশাল্লাহ। এখন আমরা যেটা পড়বো আজকে, দেখেন, আমরা লেকচার 6-এ যেটা পড়তেছিলাম কি ছিল? লেকচার 6-এ ছিল চৌম্বক ফ্লাস্ক, এবং এই চৌম্বক ফ্লাস্ক থেকে আমি অ্যাকচুয়ালি একটা কুণ্ডলী কিভাবে রোটেট করে সেটা দেখাচ্ছিলাম। আজকে আপনাদেরকে একটা মজার জিনিস পড়াবো, এটা হচ্ছে হল ভোল্টেজ বা হল বিভব। আজকে আমরা পড়বো, আজকে একটাই টপিক পড়াবো, সেটা হচ্ছে হল ভোল্টেজ বা হল বিভব। সো হল বিভব, হল ভোল্টেজ। এখন হল ভোল্টেজ কাকে বলে সেটা আমি আগে আপনাদেরকে বুঝে আনি। চলেন আমি আবার একটু ভিডিওতে আসবো, কারণ ভিডিওতে এসে আমি আপনাদেরকে হল ভোল্টেজ জিনিসটা বুঝাবো। দেখেন, এই যে আমার হাতে না একটা ক্যালকুলেটর আছে, এই ক্যালকুলেটরটা যদি একটা ধাতব পাত হয়, ক্যালকুলেটরটা একটা কি পাত? ধাতব পাত। এই ধাতব পাতের ধরেন একদিক থেকে আরেক দিকে কি চলতেছে? কারেন্ট চলতেছে। তাহলে ধাতব পাতের একদিক থেকে আরেক দিকে যদি কারেন্টটা যায়, তাহলে এই কারেন্টটা যাওয়ার সময় পাতের দুই প্রান্তে একটা বিভব পার্থক্য তৈরি হবে। সো এটা একটা ধাতব পাত, এই ধাতব পাতে আমি কারেন্ট ফ্লো করাবো। তাহলে যখন কারেন্ট ফ্লোটা আমি করাচ্ছি তখন পাতের দুই প্রান্তে একটা কি তৈরি হবে? বিভব পার্থক্য বা ভোল্টেজ তৈরি হবে। এই যে ভোল্টেজটা তৈরি হচ্ছে, বিভব পার্থক্য তৈরি হচ্ছে, এটাকেই বলা হচ্ছে হল ভোল্টেজ বা হল বিভব। সো এখন প্রশ্ন হচ্ছে এই হল ভোল্টেজটা কেন তৈরি হবে? যে আপনি একটা পাতের মধ্যে দিয়ে কারেন্ট চালনা করতেছেন, তাহলে কেন হল ভোল্টেজ তৈরি হবে? চলেন জিনিসটাকে আমি একটু গ্রাফিক্যালি দেখাবো। ওকে, খেয়াল করেন, ধরেন এই যে পাতটা আছে, এটা একটা পাত, এই যে একটা পাত, এই পাতে কারেন্ট ফ্লো করাবো আমি, কারেন্ট যাবে। এখন কারেন্ট যাওয়া মানে কি? দুইটা জিনিস হতে পারে, এক হচ্ছে প্রোটন অথবা ইলেকট্রন। সাধারণত প্রোটনের প্রবাহ আমরা বলি না, আমরা সব সময় ইলেকট্রনের প্রবাহ বলি। তাহলে পাতটায় কারেন্ট যাচ্ছে ধরেন এইভাবে, এটা হচ্ছে কারেন্ট আই। এই যে খেয়াল করেন, কারেন্ট হচ্ছে এইভাবে যাচ্ছে আই। তাহলে কারেন্ট যদি এদিকে যায়, ধনাত্মক চার্জগুলোও এদিকে যাবে। এটা হচ্ছে প্রোটনের ডিরেকশন। বোরহানুল ইসলাম সামি, হ্যাঁ টর্কের ডিরেকশনটা আরেকবার ক্লাস শেষে বলে দিবনি। ফাতিনুর রাফি পরে বলবেন। ঠিক আছে, বলছে, সমস্যা নেই। দেখেন এই যে আমার তাহলে কি হচ্ছে, কারেন্ট আই যখন যাচ্ছে, যে ডিরেকশনে কারেন্ট যাচ্ছে ওই ডিরেকশনে প্রোটন যাবে। এখন আমি এই পাতটাকে একটা চৌম্বক ক্ষেত্রে রাখবো, তাহলে পাতটাকে একটা চৌম্বক ক্ষেত্রে আমরা নিয়ে আসবো। চৌম্বক ক্ষেত্র কিভাবে রাখা যায়? হুম হুম হুম, চৌম্বক ক্ষেত্রের মধ্যে গাঁথতে হবে, পাইছি। দেখেন
ছাদা করে দিই চৌম্বক ক্ষেত্রটাকে। হুম হুম। নাইস। আমি পাতটাকে একটা চৌম্বক ক্ষেত্রে রাখবো। ধরুন এই যে পাতটাকে একটা চৌম্বক ক্ষেত্রে রাখতেছি, খেয়াল করেন এই যে পাতে একটা লম্বভাবে চৌম্বক ক্ষেত্র, আচ্ছা লম্বভাবে চৌম্বক ক্ষেত্র এইভাবে দেখে, এই যে এটা দিয়ে এই যে পাতটা, এই পাতটাকে একটা চৌম্বক ক্ষেত্রে রাখলাম। এই যে চৌম্বক ক্ষেত্র পাতের সঙ্গে কিভাবে আছে, লম্বভাবে আছে। চৌম্বক ক্ষেত্রে পাতটা কিভাবে আছে, লম্বভাবে, বা পাতের মধ্যে দিয়ে চৌম্বক ক্ষেত্র লম্বভাবে ঢুকতেছে। তাহলে চৌম্বক ক্ষেত্রে যদি একটা চার্জ লম্বভাবে থাকে, এই চার্জটা একটা কি বল লাভ করবে না? তাহলে চার্জ বল লাভ করবে কোন দিকে, চার্জ বল লাভ করবে কোন দিকে, খেয়াল করেন এফ সমান কিউ ভি ক্রস বি। আমি এটা একে দেখাচ্ছি এখন, চলেন আমরা স্ক্রিনে যাই। দেখেন এইখানে হল ভোল্টেজ, আমি কোনো একটা পাত নিব, কোনো একটা পাত, এই যে পাত, এই পাতে কারেন্ট যাচ্ছে আই, তার মানে পজিটিভ চার্জ যাচ্ছে এইদিকে ভি বেগে। এখন এইখানে একটা চৌম্বক ক্ষেত্র নিয়ে আসেন। চৌম্বক ক্ষেত্রটা কি করতে পারেন, ডটও করতে পারেন, ক্রসও করতে পারেন। সো চৌম্বক ক্ষেত্রটাকে আমি এইখানে ক্রস করি, ক্রস, ক্রস মানে তলে ভিতরের দিকে প্রবেশ করতেছে, তলে সে কোন দিকে প্রবেশ করতেছে, ভিতরের দিকে। দেখেন এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র বি মানের। তাহলে বি ভেক্টর, এখন এই বি ভেক্টরটার একটা মান আছে, এই মানটা ধরেন এম, এবং সেটা কি তল বরাবর নিচের দিকে না, তাহলে মাইনাস কে। বি ভেক্টরটা ধরেন মাইনাস এম কে, বি ভেক্টরটা তল বরাবর কোন দিকে, নিচের দিকে। ভি, যে প্রোটনটা যাচ্ছে সে কোন দিকে যাচ্ছে, হাতের ডান দিকে। তাহলে ভি এর মানটা যদি ভি হয় এবং তার দিক হচ্ছে ডান দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিকে, ভি আই, তাহলে চৌম্বক বল এফ সমান কিউ ভি ক্রস বি। দেখেন আপনাদেরকে আমি এই চ্যাপ্টার পড়ানোর শুরুতেই বলতেছিলাম আমি সব কিছু ক্রস গুণফলের নিয়ম দিয়েই করে ফেলবো, নতুন করে কিচ্ছু শিখাবো না আপনাদেরকে। সো এই যে দেখেন এফ সমান কিউ ভি ক্রস বি, কিউ আসলো, ভি হচ্ছে ভি আই ক্রস বি হচ্ছে মাইনাস এম কে। এখন একটা জিনিস দেখেন, কিউ ভি এম, একটা মাইনাস থাকুক, আই ক্রস কে। বলেন তো আই ক্রস কে এর দিক কোন দিকে, আই ক্রস কে এর দিক কোন দিকে হয়, মনে আছে ক্রস গুণফলের নিয়ম অনুযায়ী যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে আই জে কে, তাহলে আই ক্রস কে সমান মাইনাস জে। তাহলে আই ক্রস কে যদি মাইনাস জে হয়, মাইনাস কিউ ভি এম মাইনাস জে, তাহলে কিউ ভি এম জে। তাহলে বলটা কোন দিকে, বল এফ হচ্ছে উপরের দিকে, চৌম্বক বল এফ কোন দিকে, উপরের দিকে, এফ তাহলে কোন দিকে হয়, উপরের দিকে হয়। এখন চৌম্বক বল এফ যদি উপরের দিকে হয়, এই যে প্রোটনটা ধনাত্মক চার্জটা কই যে জমা হবে, পাতের উপরে যে জমা হবে, ধনাত্মক চার্জটা পাতের উপরে যে জমা হবে। তাহলে চলেন দেখি যে আমার একটা পাত আছে, এটা হচ্ছে একটা পাত, আয়তাকার পাত, এই পাতে আমি কারেন্ট ফ্লো করাচ্ছি, এই পাতে আমি কারেন্ট ফ্লো করাবো। সো কারেন্ট যদি আই পাতে ঢুকে, পজিটিভ চার্জ কিউ এটা এইদিকে ঢুকবে কত বেগে, ভি বেগে। চৌম্বক ক্ষেত্র বিটা এখানে আছে পাতের তল বরাবর নিচের দিকে। তাহলে আমার যে চৌম্বক বল এফ পাবো সেটা হবে কোন দিকে, উপরের দিকে। তাহলে চৌম্বক বল এফটা হবে সোজা উপরের দিকে, এফ, এটা এফ এম।
এফ না বলে এটাকে আমি কি বলতেছি, এফ এম বলতেছি। চৌম্বক বল তাহলে কোন দিকে, উপরের দিকে, তাহলে এই ধনাত্মক চার্জগুলা পাতের উপরের দিকে চলে যেতে শুরু করবে। পাতের উপর দিকে কি যাবে, ধনাত্মক চার্জ যাবে, দেখছেন এখানে ধনাত্মক চার্জ জমা হবে। এখন মজাটা দেখেন, উপরে যত বেশি ধনাত্মক চার্জ জমা হতে থাকবে, উপরের সঙ্গে নিচের একটা বিভব পার্থক্য তৈরি হতে থাকবে। পাতের উপরের সঙ্গে নিচের একটা বিভব পার্থক্য তৈরি হবে। এই বিভব পার্থক্যটা ধরেন ভিএইচ এবং পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে ডি। তাহলে এইখানে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ইন্টু মাঝখানের দূরত্ব ডি, এটা ইকুয়ালস টু ভিএইচ হল ভোল্টেজ। ভিএইচ সমান কি হবে, ইডি হবে না? এখন একটা জিনিস খেয়াল করেন, আমি আবার রিপিট করতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। আমার পাতের উপরে কিছু ধনাত্মক চার্জ চলে আসছে, নিচে কোনো চার্জ যায়নি। তাহলে দুই পাশে যদি চার্জ একদিকে বেশি থাকে একদিকে কম থাকে, একটা কি তৈরি হয়, বিভব পার্থক্য তৈরি হয়। তাহলে এইখানে পাতের উপরে এবং নিচে বিভব পার্থক্য তৈরি হয়েছে ভিএইচ। যেখানে বিভব পার্থক্য আছে সেখানে কি আসবে, প্রাবল্য আসবে। তাহলে একটা তড়িৎ বল নিচের দিকে কাজ করবে, এটা হচ্ছে তড়িৎ বল এফ ই ইকুয়ালস টু কিউ ই। এখন দেখেন, যদি তড়িৎ এবং চৌম্বক বল দুইটা পরস্পর সমান হয়ে যায়, আমার যখন তড়িৎ এবং চৌম্বক বল পরস্পর সমান হয়ে যাবে, তড়িৎ ও চৌম্বক বল পরস্পর সমান হয়ে গেলে, এই যে এফ এম সমান এফই, চৌম্বক বল এবং তড়িৎ বল পরস্পর কি সমান। তাহলে এফ এম সমান কত, কিউ ভিবি। কেন কিউ ভিবি, সাইন থিটা কই গেল, কারণ ভি এবং বি এর মাঝখানের কোণ কত, 90 ডিগ্রি। আচ্ছা পুরোটা লিখি, নাহলে আবার পরে আপনারা কবেন যে এটা তো পড়ার নাই আপনি। কিউ ভিবি সাইন 90 ডিগ্রি ইকুয়ালস টু এফি, তড়িৎ বল কত, কিউ ই। এখন দেখেন, সাইন 90 ডিগ্রির মান অন, কিউ ভিবি ইকুয়ালস টু ই সমান ভিএইচ বাই ডি। তাহলে এই যে হল ভোল্টেজ ভিএইচ, এটা হচ্ছে বি ইন্টু ভি ইন্টু ডি, এটাকে আমরা হল ভোল্টেজ বলতেছি, ভিএইচ সমান বিভিডি। দেখেন এটুকু মনে রাখতে কষ্ট হওয়ার কথা না। তাহলে যদি একটা চৌম্বক ক্ষেত্র কোনো একটা পাতের তলের মধ্য দিয়ে লম্বভাবে প্রবেশ করে এবং যদি চার্জগুলা ভি বেগে পাতের মধ্য দিয়ে যায়, পাতের দুই পাশের মধ্যবর্তী ব্যবধান যদি ডি হয়, হল ভোল্টেজ ভিএইচ সমান কি হবে, বিভিডি হবে। এখন একটা জিনিস খেয়াল করেন, এইখানে যে ভিটা, এই যে ভি, এইখানে এই ভিটা, ভি এখানে চার্জের তারণ বেগ নির্দেশ করে। তারণ বেগটা কি, তারণ বেগ হচ্ছে কোনো একটা তারের মধ্য দিয়ে যে বেগে চার্জ চলাফেরা করে সেটাকে কি বলা হয়, তারণ বেগ বলা হয়। তাহলে তারণ বেগে আবার পড়ছি আমরা আই সমান এন এ ভি কিউ, এটা পড়ছি না আমরা, তারণ বেগে আই সমান এন এ ভি কিউ পড়ছে। এখন এ কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল না? এবার তাহলে একটু এই ডায়াগ্রামটাকে আমি কপি করি, দেখেন এই ডায়াগ্রামটাকে একটু আমি কপি করব। কেন কপি করব, কারণ দরকার। সো এখানে নিয়ে আসি ডায়াগ্রামটাকে কপি করে, কন্ট্রোল ভি। সো এই যে দেখেন, আমার এখানে যে পুরুত্বটা টি, এখানে দুই প্রান্তের প্রস্থটা হচ্ছে ডি, তাহলে ডি গুণন টি করলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাবো। তাহলে এখানে এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ সমান ডি ইন্টু টি। এই ডিটি আবার ছোট, ওই যে ডি বাই ডিটি, ডিটি ভাইবেন না, এটা হচ্ছে ডি গুণন টি, আলাদা আলাদা করে লিখে দেই, নাহলে পরে আবার কবেন যে না এই এ আবার কি কেমনে ডিটি হইলো, এ সমান ডি ইন্টু টি। তাহলে এ সমান যদি ডি ইন্টু টি হয়, এন এ সমান হচ্ছে ডি ইন্টু টি, তারপর হচ্ছে ভি কিউ, এটা হচ্ছে আই। এখন ভি এইচ সমান ছিল বি ভি ডি, কিন্তু এইখান থেকে দেখেন আমরা ভি এর মানটা যদি বসায় দেই, ভি এর মানটা আমরা বসাবো
খেয়াল করেন ভি এর মানটা তাহলে আই ডিভাইডেড বাই এন ডি ইন্টু টি কিউ আর ডি, তাহলে ভিএইচ সমান বি আই ডিভাইডেড বাই এন টি কিউ, যেখানে এন হচ্ছে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা। একক আয়তনে কতগুলো ইলেকট্রন আছে সেটা নির্দেশ করে কে? এন। বুঝতে পারছেন? সবাই আশা করি বুঝছেন। তাহলে এইটাই হচ্ছে আমাদের হল ভোল্টেজ, আর কিচ্ছু করতে হবে না। দুইটা সূত্র, একটা হচ্ছে ভিএইচ সমান বিভিডি এই সূত্র, আর একটা হচ্ছে ভিএইচ সমান বিআই বাই এনটি কিউ। তাহলে এখান থেকে ভিএইচ ইকুয়ালস টু বিআই ডিভাইডেড বাই এনটি কিউ হয়ে গেল, কাজ শেষ। ওকে, এখন আসেন, এখন আমরা এখান থেকে অ্যাকচুয়ালি হল ভোল্টেজ শেষ হয়ে গেছে। এবার যেহেতু আপনারা বলতেছিলেন যে ভাইয়া লাস্ট দিনের টর্কের ডাইরেকশনটা একটু ক্লিয়ার করে দিবেন, আমি টর্কের ডাইরেকশনটা আবার একটু বলে দিচ্ছি যে টর্কের ডিরেকশনটা কি ছিল। চলেন, টর্ক চৌম্বক ক্ষেত্রে স্থাপিত তড়িৎবাহী কুণ্ডলীর উপর টর্ক। আমি যদি চৌম্বক ক্ষেত্রে একটা তড়িৎবাহী কুণ্ডল রাখি, সেই কুণ্ডলীর উপর টর্ক, এটা রিভিউ করতেছি। গত ক্লাস থেকে রিভিউ করে এরপর পরের টপিকসে আমি যাব ইনশাল্লাহ। সো দেখেন, যদি একটা চৌম্বক ক্ষেত্র থাকে এইভাবে বি মানের, এই চৌম্বক ক্ষেত্রে একটা কুণ্ডলী রাখি, যে কুণ্ডলী রাখলাম, কারেন্ট এইভাবে যাচ্ছে, এইভাবে কারেন্ট যাচ্ছে। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এটা যদি এ বি, এটা যদি সি ডি হয়, এফ বিসি ইকুয়ালস টু এফ এডি সমান 0, কারণ তড়িৎ প্রবাহের ডিরেকশন চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল। যদি তড়িৎ প্রবাহটা চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে যায় তাহলে অ্যাকচুয়ালি কোনো বল থাকবে না। এখন এফ এ বি, এ থেকে বিতে, এই এফ এ বি ইকুয়ালস টু আই এল এর ডিরেকশনটা ক্রস বি এর ডিরেকশনটা। তাহলে এল এর ডিরেকশন এখানে কোন দিকে? এখানে এল এর ডিরেকশন কিন্তু এইটাই, এটাই হচ্ছে এল এর ডিরেকশন, ডিরেকশন অফ এল। আর বি হচ্ছে এইটা, এটা হচ্ছে বি এর ডিরেকশন। তাহলে আই এল হচ্ছে এল ভেক্টরের মান এল, দিক কোন দিকে? ওয়াই অক্ষের দিকে, জে ক্রস বি ভেক্টরটা এক্স অক্ষের দিকে না, তাহলে বি এর মান বি, এক্স অক্ষের দিকে মানে হচ্ছে আই, তাহলে আই এল বি জে ক্রস আই। তাহলে জে ক্রস আই করলে মাইনাস কে পাবো না, তাহলে এফ এ বি কোন দিকে? নিচের দিকে, তাহলে এখানে মাইনাস কে ডট মানে না ক্রস, মাইনাস কে মানে হচ্ছে এখানে ক্রস। তাহলে এইখানে আমার অ্যাকচুয়ালি যে চৌম্বক বলটা আসবে সেটা ক্রস কোন দিকে? নিচের দিকে। আর এফ এ বি এর মতো আমি যদি এফ সিডি করতে যাই, এফ সিডি ভেক্টর, তাহলে আবারও আই এল ক্রস বি, এইখানে এল কোন দিকে? নিচের দিকে, এল হচ্ছে নিচের দিকে, এই যে এল ভেক্টরটা। তাহলে এল ভেক্টরটা আমি যখন লিখতে যাব, এল মাইনাস জি এ হবে, এল কি হবে? মাইনাস জে হবে। কারণ কি সেটা কোন দিকে? উপরের দিকে না নিচের দিকে? নিচের দিকে। এখন
খেয়াল করেন, ক্রস করব, এখানে বি ভেক্টর কোন দিকে? বি ভেক্টর তো একই দিকেই রয়ে গেছে। বি ভেক্টরের কি ডিরেকশন চেঞ্জ হয়েছে? হয় নাই। তাহলে বি ভেক্টরের মান বি এবং সেটা এক্স অক্ষের দিকে বিআই। তাহলে আই এল বি মাইনাস জে ক্রস আই। জে ক্রস আই যদি মাইনাস কে হয়, মাইনাস জে ক্রস আই কি কে হবে না? তাহলে আই এল বি কে। তাহলে এফ সিডি কোন দিকে কাজ করবে? তল বরাবর উপরের দিকে। কে তল বরাবর উপরের দিকে। এই যে দেখেন, তাহলে একটা বস্তুর দুই পাশে যদি দুইটা সমান সমান্তরাল এবং বিপরীতমুখী মানের বল কাজ করে, সমান সমান্তরাল কোনমুখী? বিপরীতমুখী, তাহলে এখানে কি ঘুরতে শুরু করবে না? তাহলে এই যে ঘুরতেছে, এখান থেকে কি আসবে? টর্ক আসবে। সো এটাই গত ক্লাসে আমি বুঝিয়ে বলছিলাম যে দুই বাহুতে যদি আমার তড়িৎ, সরি, দুই বাহুতে আমার বল তৈরি হলে, বল দুইটা যদি পরস্পর বিপরীত দিকে থাকে সমান্তরাল দুই বাহুতে, তাহলে ওইখানে একটা টর্ক তৈরি হয়। আমি ভিডিওটাকে অন করতেছি, আরেকবার বলে দিচ্ছি, স্টার্ট ভিডিও। দেখেন, এই যে এটা যদি একটা তারের কুণ্ডলী হয়, কুণ্ডলী, ওকে, কিন্তু প্রোটন লিখে রাখছি, ঝামেলা। এই যে তারের কুণ্ডলী, গোলাপি তারের কুণ্ডলী। এখন এই কুণ্ডলীর এই পাশে একটা বল আছে নিচের দিকে, এই পাশে বলটা কোন দিকে? নিচের দিকে। এই পাশে বলটা কোন দিকে? উপরের দিকে। তাহলে দেখেন, একটা বল নিচের দিকে, একটা বল উপরের দিকে, জিনিসটা কি করতে শুরু করবে? রোটেট করতে শুরু করবে। এটাকে আমি কি বলছিলাম? টর্ক বলছিলাম। এখন টর্কের সময় গ্যাঞ্জামটা কোথায়? গ্যাঞ্জামটা হচ্ছে যে আমার টর্কের যে ডাইরেকশনটা ছিল, সেই ডাইরেকশন নিয়ে আপনাদের একটু ঝামেলা ছিল। আমি ডাইরেকশনটা আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। টর্ক কেন তৈরি হয় সেটা আমি দেখাইছি। এবার টর্কের ডিরেকশন, ডিরেকশন অফ টর্ক, টর্কের দিক। টাউ সমান ছিল এন আই এ ক্রস বি। তার মানে এন আই এ ক্রস বি যদি হয়, এ হচ্ছে তলের কি দিক, আর বি হচ্ছে কি চৌম্বক ক্ষেত্রের দিক। এ ভেক্টর, এ ভেক্টর হচ্ছে তলের দিক, আর বি ভেক্টর হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক। এখন এ ভেক্টর যদি তলের দিক হয় আর বি ভেক্টর যদি চৌম্বক ক্ষেত্রের দিক হয়, তাহলে এ ভেক্টরটা তলের দিক মানে কি? তলের লম্ব দিক, তল বরাবর লম্ব দিকে, তলের দিক। তলের উপর কি বরাবর? লম্ব বরাবর। আমার এ ভেক্টর হচ্ছে তলের দিক, এটা হচ্ছে তলের উপর লম্ব বরাবর। এখন দেখেন, যদি তলের উপর লম্ব বরাবর এর দিক হয়, এর সঙ্গে বি এর আমরা কি গুণ করতেছি? ক্রস গুণফল করতেছি। ওইখান থেকে কি পাবো? টর্কের দিক পাবো। সো চলেন আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দেই জিনিসটা কিভাবে কাজ করবে। টর্ক কোন দিকে কাজ করবে, কিভাবে কাজ করবে, সেটা আপনাদেরকে এখন আবার ভিডিওতে বুঝাচ্ছি। এটা খালি মাথায় রাখেন যে তলের দিক তলের উপর কি বরাবর? লম্ব বরাবর কাজ করে। তলের দিক সবসময় কাজ করবে কি বরাবর? তলের উপর লম্ব বরাবর। সো আপনাদের এইখানে তলের দিক বুঝতে কষ্ট হচ্ছিল বোধহয়। ধরেন এটা তল, এটা তল। আমি এখন এই তলটাকে নিয়ে কাজ করব, আমরা এই তলটাকে নিয়ে কাজ করব। তলটা রাখলাম, তলটা রাখছি, দেখি, দেখেন, এই যে আমাদের এটা হচ্ছে তল। আমরা ব্যাকগ্রাউন্ডের যে রিফ্লেকশন আছে সেটাকে কমায় দেই। এটা হচ্ছে তল, একটা তল। তলের উপরে একটা কুণ্ডলী রাখছি, এই যে কুণ্ডলী রাখছি, কুণ্ডলী। এখন এই তলের উপরে চৌম্বক ক্ষেত্র একটা ধরেন এইভাবে আছে, এইভাবে। জিনিসটা খেয়াল করবেন, মনোযোগ দিয়ে দেখবেন। ও মা, এটা দাঁড়ায় না কেন? পড়ে যায় কেন? খুব খারাপ, পড়ে যায় না এরকম কিছু একটা নিতে হবে। তুই দাঁড়াবি না? হ্যাঁ দাঁড়াইছে, নাইস। এই যে দেখেন, তো এই যে নীল রঙের যে কলমের ক্যাপটা, এই ক্যাপটা আছে কোন দিকে?
তলের সঙ্গে লম্ব বরাবর, এটা কি তলের সঙ্গে লম্ব বরাবর না? এটা কার দিক? এটা হচ্ছে বি ভেক্টর। এটা হচ্ছে কার দিক? এটা বি ভেক্টরের দিক। এটা হচ্ছে বি ভেক্টর। এখন এটা যদি বি ভেক্টর হয়ে থাকে, এই যে তলের ডিরেকশন কোন দিকে? তলের ডিরেকশন কি তলের উপর লম্ব বরাবর না? সো তলের ডিরেকশন যদি তলের উপর লম্ব বরাবর হয়ে থাকে, ওকে, এই যে দেখেন পাশাপাশি দুইটা ডিরেকশন। সো অ্যাকচুয়ালি সাদা সারফেসের উপরে রাখলেই বেটার। হ্যাঁ, এই যে দেখেন, একটা হচ্ছে তলের দিক আর একটা হচ্ছে কি চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক যেদিকে, তলের দিকও একই দিকে। তাহলে ক্রস গুণফলে কত কত পাবো? ক্রস গুণফল এখানে কি দিবে আমাকে? 0 দিবে। ক্রস গুণফল এখানে আমাকে কি দিবে? 0 দিবে। সো ধরেন এটা যদি একটা কুণ্ডলী হয়ে থাকে, এটা একটা কুণ্ডলী, এটা একটা কি কুণ্ডলী, তাহলে এই যে কুণ্ডলীটায় যদি আমি কারেন্ট ফ্লো করি এবং কুণ্ডলীটা একটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে কিভাবে থাকে? এইভাবে থাকে। আচ্ছা, আমি আলোতে পুরা মানে হচ্ছে গ্যাঞ্জাম হচ্ছে বুঝতেছি। সো এই যে পাইছি, এটা বোঝা যাবে সুন্দর মতো ট্রান্সপারেন্ট, এটা বোঝা যাচ্ছে। খেয়াল করেন, যদি তলের সঙ্গে কুণ্ডলী তলের সঙ্গে চৌম্বক ক্ষেত্র লম্বভাবে থাকে, তাহলে এটা হচ্ছে কিসের দিক? চৌম্বক ক্ষেত্র বি এর দিক। আর আমার এই একই জায়গায় এই যে এটা হচ্ছে তলের দিক, তলের দিক আর যদি চৌম্বক ক্ষেত্রের দিক একই দিকে হয়ে যায়, ক্রস গুণফল করলে কত পাবো? 0 পাবো। 0 পাইলে অ্যাকচুয়ালি এই কুণ্ডলিতে কোনো টর্ক আসবে না। কুণ্ডলিতে কি আসবে না? টর্ক আসবে না। কিন্তু যদি ঘটনাটা এরকম হয়, কুণ্ডলিটা আমি রাখছি এইভাবে, কুণ্ডলিটা এইভাবে রাখছি, এটা কুণ্ডলী আমার। সো এটাকে আরেকটু তুলি, আমার এটা কুণ্ডলী, দেখেন এটা আমার কুণ্ডলী। এখন এই কুণ্ডলীর সঙ্গে চৌম্বক ক্ষেত্রটা আছে হচ্ছে আমার এইভাবে, এটা চৌম্বক ক্ষেত্র। এই যে এই মার্কেট হচ্ছে চুম্বক ক্ষেত্র। তাহলে চুম্বক ক্ষেত্রের সঙ্গে কুণ্ডলীর তলটা দেখেন কিভাবে আছে? প্যারালালি আছে। এখন এই তলের দিক কোন দিকে? তলের উপর লম্ব বরাবর। তলের দিক হচ্ছে তলের উপর কি বরাবর? লম্ব বরাবর। তাহলে এখন দেখেন চৌম্বক ক্ষেত্র এবং তলের দিকের মাঝখানের কোণ কত? চৌম্বক ক্ষেত্র এবং তলের মাঝখানের কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে টর্ক উৎপন্ন হবে। সো যদি এই তলটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে প্যারালালি থাকে, তাহলে তলের দিক চৌম্বক ক্ষেত্রের দিকের মধ্যে কোণ কত হয়? 90 ডিগ্রি হয়। তখন কি হয়? টর্ক উৎপন্ন হয়। কিন্তু যদি চৌম্বক ক্ষেত্রের যে ডাইরেকশন, ধরেন এই যে এটা যদি চৌম্বক ক্ষেত্র হয়, এই যে এখন দেখেন নীলটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক, চৌম্বক ক্ষেত্র তলের সঙ্গে একই সঙ্গে প্যারালালি আছে, টর্ক উৎপন্ন হবে। কিন্তু চৌম্বক ক্ষেত্র তলের সঙ্গে প্যারালাল নাই। এই যে চৌম্বক ক্ষেত্র এবং তল দুইটাই একই দিকে হয়ে গেছে, ক্রস গুণফল করলে কত পাবো? 0 পাবো। সো মাথায় এটা ঢুকে নেন, যদি কোনো তলকে কোনো তড়িৎবাহী তার কুণ্ডলী যেটা আছে সেই তলকে আমি কোনো একটা চৌম্বক ক্ষেত্রে রাখি, তাহলে ওই চৌম্বক ক্ষেত্রের মধ্যে অ্যাকচুয়ালি আমার কি হবে না? কোনো রকম টর্ক তৈরি হবে না, যদি তলটার সঙ্গে চৌম্বক ক্ষেত্র কিভাবে থাকে? লম্বভাবে থাকে। এই, আর কিচ্ছু না। সো এটাই টর্কের দিক হিসেবে বুঝাইছিলাম, এবং এটাই আমি টাও সময় এন আই এ বি সাইন থিটা বা এন আই এ ক্রস বি দিয়ে বুঝাইছি। পরে বলছিলাম এন আই এ এটা হচ্ছে কি চৌম্বক ভ্রামক। সো আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে, কারণ এটা পুরাটাই 3 ডাইমেনশনাল, এটা না 2 ডাইমেনশনে কোনোদিন বুঝবেন না। সো বুঝতে হলে এটাকে যে আমি এতক্ষণ ধরে যেভাবে করে দেখাইলাম 3 ডাইমেনশনালি, ওই ভেক্টর আকারেই দেখতে হবে জিনিসগুলো, পুরা ভেক্টর। মানে আমি আরেকটা জিনিস বলি, আমি এখন এই জিনিসটা বলবো। দেখেন, আপনার এই টর্কের ক্ষেত্রে বল এর দিকে অনেকে এইভাবে দেখে, এই যে বাম হাত আছে না, এই যে বাম হাত, বাম হাত, এটা বাম হস্ত নিয়ম বলে। এফবিআই মানে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এইটা হিসেবে আপনি দেখতে পারেন এফবিআই। তো এফবিআই এর কেউ একজন ধরেন এই যে আপনাকে এইভাবে তাক করছে বন্দুক, এফবিআই, FBI, এইটা বইপত্রগুলায় দেওয়া আছে, কিন্তু আমি না এসব কোনো ঝামেলাতেই যাই না। কেন যাই না? দেখেন, আমি ক্রস গুণফল দিয়ে যদি সব করতে পারি, হুদাই কেন ঝামেলা যাবো? আমার ভালো লাগে না যে এই একবার ডান হস্ত নিয়ম, একবার বাম হস্ত নিয়ম, আরে দূর, এত নিয়ম পড়ে কি হবে? আমি তো দিন শেষে জানি সব ক্রস গুণফল দিয়ে আসে, যত যা করতেছি সবই কি ক্রস প্রোডাক্ট। তাহলে ক্রস প্রোডাক্ট যদি হয়, হুদাই আজেরা পেঁচায় লাভ আছে? এই জন্য আমি পেঁচাই না। ওকে, এখন আসেন যে আমরা হল ভোল্টেজ পড়ে ফেলছি, টর্ক পড়ে ফেলছি। সো আশা করি বোরহানুল ইসলাম সামি, তারপর হচ্ছে নিয়ামুল হাসান চৌধুরী, আপনাদের জিনিসটা ক্লিয়ার হওয়ার কথা ইনশাল্লাহ। আর ক্লিয়ার না হলে পরে আবার দেখাবো, টেনশন নিয়েন না।
ওকে, আজকে লাস্ট আরেকটা জিনিস পড়াবো আপনাদেরকে। এটা পুরাই বাংলা প্যাচাল। মানে এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে চুম্বক পদার্থ এবং অচুম্বক পদার্থ কাকে বলে। সো জিনিসটা একটু আমি গল্প ছলে আজকে বেশিক্ষণ বলবো না, অল্প কিছুক্ষণ বলবো। এটা ডেপথ ডিটেলস ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে যাব। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে আমি আর দুইটা লেকচার নিব, দুইটা লেকচার নেওয়ার পরে আপনাদের আজকে 7 নম্বর লেকচার, তো 8 এবং 9 নিব। তারপরে একটা লেকচারে খালি ম্যাথ করব বসে বসে। অবশ্য যদিও আপনাদের যে ম্যাথ করাইছি আর ম্যাথ লাগে না, তারপর বোর্ড কোশ্চেনগুলো একটু দেখবো যে কিরকম হয় না হয়, ঠিক আছে? চলেন, আমি এখন একটা পদার্থ চুম্বক পদার্থ হবে নাকি অচুম্বক পদার্থ হবে সেইটা তার কোন প্রপার্টির উপরে ডিপেন্ড করে সেটা একটু বুঝায় বলে দেই, মাথায় রাখেন। নেক্সট ক্লাসে আমরা ওইখান থেকে রিপিটেশনে যাব। একটা চৌম্বক পদার্থ বা অচৌম্বক পদার্থ হবে কিনা সেটা ডিপেন্ড করে পদার্থের একটা ক্ষুদ্র অংশ বা ডোমেইনের উপরে। ডোমেইন কাকে বলে? ডোমেইন হচ্ছে কোনো একটা পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ, যেটা তার অ্যাকচুয়ালি চৌম্বক ক্ষেত্র কি করে, ডিটারমিন করে। সো ডোমেনের সংজ্ঞা যদি জিজ্ঞেস করা হয়, ডোমেন হিসেবে আপনারা বলবেন যে পদার্থের ক্ষুদ্রতম যে অংশটা তার চৌম্বক ধর্ম বা চৌম্বক প্রপার্টিটা প্রকাশ করে তাকে বলা হয় ডোমেন। আমি আবার বলছি যে একটা পদার্থের ক্ষুদ্রতম যে অংশ কোনো বস্তুর চৌম্বক ধর্মকে প্রদর্শন করে তাকে কি বলা হয়? ডোমেইন বলা হয়। আমি ডোমেইনটাকে একটু অন্যভাবে বুঝিয়ে বলি। ধরেন একটা ক্লাসে আপনারা স্টুডেন্ট আছেন 40 জন। এখন 40 জন যদি একই ডিরেকশনে ওরিয়েন্টেড না থাকেন তাহলে কেওয়াস ক্রিয়েট হবে, ফলে লব্ধি কিছু পাবেন না। কিন্তু 40 জন যদি ইউনিফর্ম ডিরেকশনে থাকেন, যে 40 জন একই রকম কাজ করতেছেন, যে 40টা মানুষ একই দিকে ওরিয়েন্টেড আছেন। আমি যখন পড়াচ্ছি দেখেন, এই অনলাইন ক্লাসের একটা বড় সুবিধা আছে। সুবিধা কি জানেন? নয়েজ ফ্রি। ক্লাসে আপনাদেরকে বলতে হয় বারবার এই চুপ কর, এই চুপ কর। এখন তো আপনাদের কথা বলার কোনো সুযোগই নাই, চুপ করতে কে আর বলবো। আপনারা এখন চুপচাপ রাম গরুরের ছাড়া হাসতে তাদের মানা হয়ে গেছে। সো আমি মনে করি যে অনলাইন ক্লাসটাকে যদি আরেকটু গুছানো সম্ভব হয় ইনশাল্লাহ, এটা বেস্ট সলিউশন। কারণ এখনকার আপনাদের দুষ্ট বাচ্চাদের জন্য যারা শিখতে চায়, অনেকে অ্যাকচুয়ালি ক্লাসে বিরক্ত বোধ করে। আমি নিজে করি বিরক্ত বোধ, যে আমি যখন কথা বলতেছি আমার প্রত্যেকটা কথার পিছনে যুক্তি তর্ক গল্প আছে। যে আমি প্রত্যেকটা কথা বলতেছি আপনাকে শিখানোর জন্য, সেটা ফিজিক্স শেখানো হইতে পারে, সেটা আপনার লাইফ ডেভেলপমেন্ট হইতে পারে। আমি ক্লাসটাকে ফাত্রামির জায়গা বলে মনে কখনোই করি না যে এখানে আমি একটু মজা নিব, আপনাকে একটু মজা দিব। জি না, আপনি মজা নেওয়ার জন্য আমার ক্লাসরুমে আসেন নাই। আপনি আসছেন দুইটা কারণে: এক, ফিজিক্স শিখতে ফিজিক্স ক্লাসরুমে; দুই হচ্ছে আপনার লাইফের গাইডলাইন, আপনার লাইফের কিছু ডিটারমিনেশন ঠিক করতে, আপনার লাইফটাকে আরেকটু ভালো অবস্থানে নিতে, ঠিক আছে? সো এখন দেখেন সুবিধাটা কি হয়েছে, অনলাইন ক্লাসরুমে আপনারা সবাই চুপ, একদম মুখ বন্ধ। আর মুখ চিল্লাইলেও কিচ্ছু হবে না, আমার কাছে কিছু আসতেছেই না। আলহামদুলিল্লাহ। সো তাহলে দেখেন, যদি একটা ক্লাসরুমের সবাই একেবারে চুপ থাকে তাহলে টিচারের কোনো ঝামেলা হয় না। উনি কিন্তু শান্তিমতো পড়াতে পারে। সো ওইটা এক ধরনের চৌম্বক ক্ষেত্র, ওইটা এক ধরনের কি হচ্ছে, চৌম্বক ক্ষেত্র, যে বলরেখা ছড়ায় পড়তে পারতেছে। জিনিসটাকে দেখেন, ভালো মতো বুঝেন, যে ক্লাসের সবগুলা স্টুডেন্ট একেবারে চুপচাপ সম্পূর্ণ মনোযোগ দিয়ে স্যার কি বলতেছে এর দিকে মনোযোগ দিয়ে শুনতেছে। আপনাদের প্রত্যেকের কলেজে এরকম টিচার আছে, যে টিচারের ক্লাসে মুখ খোলার আগে 10 বার চিন্তা করবেন, না রে ভাই এই ক্লাসে কথা বলতে গেলে দিমো মাইর। সো এই যে দেখেন, আপনারা যখন কোনো একটা ক্লাসরুমে সবাই একই রকম আচরণ করতেছেন, ওরিয়েন্টেশন যখন সেম সবার, তখন কিন্তু টিচার কথা যে বলতেছে তার কথাটা কিন্তু পুরা ক্লাসের সবাই শুনতেছে। একেবারে গোটা ক্লাসে পিনপতন নীরবতা, ক্লাসের সবার কাছেই স্যারের কথাগুলো সমানভাবে পৌঁছাচ্ছে, এবং এতে আপনাদের বেনিফিট সবার বেশি হচ্ছে। এটা হচ্ছে একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড বা একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র। কিন্তু যদি ক্লাসে আপনারা কেউ কেউ করতে শুরু করেন, এদিক থেকে ওই এদিকে শোন, ওই বেটা চুপ থাক, এই তুই কথা বলতেছিস কেন, এগুলা যদি শুরু করেন, তখন কি ক্লাসে একটা কেওয়াস তৈরি হয়। তাহলে স্যারের কথাটা কি তখন আর শোনা যায়?
যায় না। তাহলে স্যারের কথা যদি সবাই শুনতে না পারেন তখন চৌম্বক ক্ষেত্রটা দুর্বল হয়ে যায়। এটাকে আমি ডোমেইন বলতেছিলাম, যে যদি একটা চৌম্বক পদার্থের সবগুলা ডোমেইন একই দিকে ওরিয়েন্টেড থাকে, একই মুখী হয়, তখন একটা স্ট্রং বা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। আর যদি সবগুলা ডোমেইন একই দিকে কাজ না করে অগোছালো এদিক ওদিকে কাজ করে, তখন চৌম্বক ক্ষেত্রটা দুর্বল হয়ে যায়। সো একটা পদার্থ কত ভালো চুম্বক পদার্থ হবে সেটা ডিপেন্ড করে তার ডোমেইনগুলো কিভাবে বিন্যস্ত তার উপরে। যদি ডোমেইনগুলো এলোমেলো হয় তাহলে সেটা ভালো চুম্বক পদার্থ না, আর ডোমেইনগুলো যদি সুবিন্যস্ত থাকে একই দিকে থাকে তাহলে সেটা কি ভালো চুম্বক পদার্থ। আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এর উপর ভিত্তি করে চুম্বক পদার্থের 5টা প্রকারভেদ পড়াবো। কিন্তু তার আগে আপনাদেরকে নেক্সট ক্লাসের শুরুতে আমি ইনশাল্লাহ আগে স্থায়ী চুম্বক আর অস্থায়ী চুম্বকের তফাৎটাও পড়ায় নিব। সো ইনশাল্লাহ নেক্সট ক্লাসটা অনেকটা আমি আগে একটু মেন্টালি আপনাদেরকে রেডি করে রাখি। নেক্সট ক্লাসে বাংলা প্যাচাল প্রচুর থাকবে, একদম গল্প ক্লাস। সো আশা করি সবাই নেক্সট ক্লাসটায় থাকবেন। আর আরেকটা জিনিস, আপনারা লাইভে কম থাকেন কেন? মানে লাইভে থাকলে তো যে প্রশ্নগুলো করতে পারেন, এই যে দেখেন বোরহানুল ইসলাম সামি, তারপর হচ্ছে নিয়ামুল হাসান চৌধুরী, এরপর আরেকজনের নাম আমি নাম বলতেছি কিছু কারণে বলতেছি, যে যাদের পড়ালেখা দেখে আমার মনে হচ্ছে যে ইনশাল্লাহ আপনারা বেশ ভালো ট্র্যাকে আছেন। তারপর আরেকটা আছে দীপিত সাহা, মানে আমি দেখি যে উনিও বেশ ভালোই আমাকে প্রশ্ন টশ্ন আস করেন যে ভাইয়া এটা কি হবে ওটা কি হবে। আই অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েট দিস টাইপ অফ বিহেভিয়ার। মানে আমি চাই আপনারাও ডেভেলপ করেন, আরও সুন্দর করেন, আরও ভালো করেন, ঠিক আছে? ওকে, আজকে তাহলে এই পর্যন্তই বাদ দেই। আজকে এমনিতে অনেক বাংলা প্যাচাল পারছি তো মাথা ব্যথা করতেছে আমার হালকা। সো ইনশাল্লাহ তাহলে দেখা হবে আবার কবে? মঙ্গলবারে। কিন্তু তার আগে কাজ কি, অতি অবশ্যই আমাকে কোথায় নক দিতে হবে? মেসেঞ্জারে। আমার যে কোনো মেসেঞ্জার আইডিতে নক দেন, আমি আপনাদেরকে এই যে সেকেন্ড ইয়ারের ব্যাচটায় অ্যাড করে নিব। তাহলে সকল ক্লাস লেকচার থেকে শুরু করে এভরিথিং আমি কোথায় আপলোড করব? মেসেঞ্জার গ্রুপে আপলোড করব। আর যারা ক্লাস মনিটর বা ক্লাস ক্যাপ্টেন হইতে আগ্রহী আমাকে মেসেঞ্জারে নক দিবেন যে ভাইয়া আমি ক্লাস ক্যাপ্টেন হইতে চাই, কোনো সমস্যা নেই, আমি করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।